তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের অধ্যায় 11 চলতরিতে লেকচার 1 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ আকাশ এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটিক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ, কলেজ ছিল নর্ডেম কলেজ। তো চলো আমরা একটু একটু করে দেখি যে আমাদের এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই লেকচার 1-এ আমরা কি সব জিনিস নিয়ে আলোচনা করবো সেগুলো তোমাদেরকে একটু বলি। প্রথমত আমরা পড়বো আধান নিয়ে, আধান বা চার্জ নিয়ে পড়বো। তারপর দেখবো তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য। অনেকে তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যকে একই জিনিস মনে করে, আসলে তাদের ভিতরে বিস্তর গ্যাপ আছে, একটা পার্থক্য আছে। পরিবাহিতা আর তড়িৎ প্রবাহ নিয়ে একটু পড়বো, তারপরে আমরা কিছু এমসিকিউ সিকিউ সলভ করে এই লেকচারটা আজকে এখানেই শেষ করে দেবো। তো চলো সামনের দিকে মুভ অন করি। দেখো প্রথমত আধান কি বা চার্জ কি, কি লিখছি দেখো, এখানে দেখা যাচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের, দ্যাট মিনস প্রোটন, ইলেকট্রন, এগুলোর যে মৌলিক বা বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক্স বা যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে বলা হয় আধান বা চার্জ। দ্যাট মিনস এক কথা ইলেকট্রন, প্রোটন এগুলোকে কি বলে বলতো? আধান বা চার্জ বলে। আমরা সবাই জানি যে সমধর্মী আধান পরস্পর বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পর আকর্ষণ করে। দেখো দুইটা প্লাস চার্জ বা দুইটা মাইনাস চার্জ যদি আমরা কাছাকাছি আনার চেষ্টা করি, ঘটনাটা অনেকটা ম্যাগনেটের মতো হবে। জাস্ট ইমাজিন করো একটা ম্যাগনেটের, মনে করো সাউথ পোল আর একটা সাউথ পোল আমরা একই জায়গায় নিয়ে আসলাম, তারা কি করবে? এরকম বিকর্ষণ করবে, ছিটকে সরে যাবে। ঘটনাটা দুইটা প্লাস চার্জের ক্ষেত্রেও হয়, আবার দুইটা মাইনাস চার্জের ক্ষেত্রেও হয়। কিন্তু যদি এমনটা হয় একটা প্লাস চার্জ আনলা একটা মাইনাস চার্জ আনলা, তখন তারা কি করে? আকর্ষণ করে। যেমনটা হয় একটা সাউথ পোল একটা নর্থ পোলের ক্ষেত্রে, তাদেরকে কাছাকাছি নিয়ে আসলে তারা কি করে বলতো? আকর্ষণ করে ফেলে। সো এই ঘটনাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর একটা কথা তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে চার্জ বের করার একটা ফর্মুলা আছে, তোমরা হয়তো বা জানো না। কিউ ইকুয়াল টু লেখা যায় এনই, যেখানে এন এর মান হচ্ছে 1 2 3 ডট ডট ডট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা খালি মানটা নিছি, কোনো ডিরেকশন নেই নাই দেখে মাইনাস দেই নাই। হ্যাঁ, মাইনাস আমরা উজ্জ্বল করছি, খালি মানটা নিছি, খালি ভ্যালুটা নিছি, ডিরেকশন না, আসলে খালি ভ্যালুটা নিছি। ইলেকট্রন যে নেগেটিভ চার্জ হয় সেটা আমরা প্রকাশ করি নাই, অনলি ভ্যালুটা দেখাইছি। তো তোমাকে যদি প্রথমত কোনো জায়গায় চার্জ বের করতে বলে, এভাবে প্রশ্ন আসতে পারে। একটা ম্যাথ এভাবে তোমাদের পরীক্ষায় দিতে পারে, ম্যাথ ওয়ান আকারে লিখে দিলাম, যে মনে করো কোনো একটা জায়গায় কোনো একটা পরিবাহের ভিতরে 100টা 100টা মনে করো হচ্ছে তোমার ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে বলো তো? 100টা। তাহলে এখানে কতটুকু চার্জ থাকবে? উত্তরটা হচ্ছে কিউ সমান তুমি বসাবা এনই, এন হবে 100, আর একটা চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, গুণ করে দিলেই তুমি মোট চার্জের মানটা এত কুলম পেয়ে যাবা। এটা হচ্ছে একটা বেসিক মনে করো হচ্ছে সূত্র। এবং কিউ সমান এনই এটাতে অ্যাকচুয়ালি বোঝায়, অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি বলে? কোয়ান্টাইজেশন অফ চার্জ। মানে কি? মানে হচ্ছে তুমি চাইলেও একটা চার্জকে ভাঙতে পারবা না। লাইক মনে করো যখন কোনো জায়গা থেকে চার্জ আসে, তখন একটা চার্জ, দুইটা চার্জ, তিনটা চার্জ, চারটা চার্জ, পাঁচটা চার্জ, এভাবে এভাবে আসে। তুমি চাইলে 1.5 চার্জ, 2.3 চার্জ, 3.9 চার্জ, এভাবে এভাবে চার্জ তৈরি করতে পারবা না। অর্থাৎ অনেকটা আলোর মতো। আলো তোমরা যেমন জানো ফোটন বা শক্তি বা প্যাকেট প্যাকেট কোয়ান্টাম কোয়ান্টাম আকারে আসে, গুচ্ছ গুচ্ছ আকারে আসে। ঠিক আছে, হয়তো বা 10 জুল একটা শক্তির আলো আসছে, তারপর আসে 20 জুল, তারপর আসে 30 জুল। একইভাবে আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রনের ক্ষেত্রে যে চার্জ গুলো তুমি কাউন্ট করতেছো, চার্জও সবসময় একটা ইলেকট্রন আসবে, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, কখনো 1.2 ইলেকট্রন, 2.3 ইলেকট্রন এভাবে আসবে না। এটা একটু মাথায় রাখো। এরপরে কথাটা বেশ গুরুত্বপূর্ণ, লেখক কি বলছে? ভিন্ন ভিন্ন বিভবের দুইটা বস্তুকে যদি স্পর্শ করা হয়, তাহলে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুর দিকে ধনাত্মক চার্জ যাবে। যেমনটা হয় পানির উচ্চতা এবং তাপমাত্রার ক্ষেত্রে। একটা লাইনে অনেক কিছু ব্যাখ্যা করা আছে, কিভাবে আমি তোমাকে বুঝাই। লাইক মনে করো আমি দুইটা প্লেট নিলাম, একটা এ প্লেট, আরেকটা মনে করো বি প্লেট। এ প্লেট আর বি প্লেটকে তুমি কানেক্ট করে দিলা, এবং এ প্লেটের ভোল্টেজ বা বিভবটা হচ্ছে ধরো 100 ভোল্ট, আর বি প্লেটের ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট। তাহলে এ প্লেট থেকে বি প্লেটের দিকে তখন কি হবে বলতো? চার্জ ফ্লো হবে। চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া বিভবটা কি? বিভব হচ্ছে অসীম থেকে
1 কুলম চার্জকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দুতে আনতে চাই সমবেগে, তাহলে আমাদেরকে যতটুকু বাহ্যিক বল দ্বারা কাজ করতে হয় তাকেই বলা হয় এক কথায় কি বলতো, বিভব, তড়িৎ বিভব। অসীম থেকে 1 কুলম চার্জকে আনবা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দুতে, তাহলে তোমাকে সমবেগে আনতে বাহ্যিক বল দ্বারা যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব, যেটা চ্যাপ্টার 10-এ ছিল, যেটা তোমরা পড়ো নাই। তড়িৎ বিভব সবসময় মনে রাখবা, তড়িৎ বিভবের ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় কি হয় বলতো, চার্জ ফ্লো হয়, চার্জ প্রবাহিত হয়। ঠিক আছে, এই ঘটনাটা হয় পানির উচ্চতার ক্ষেত্রে। কিভাবে ভাইয়া, জাস্ট লক্ষ্য করো। মনে করো এখানে ধরো একটা উঁচু জায়গা আছে, ভাইয়া কি করলাম, এইখানে একটা ছিদ্র করে দিলাম। তাহলে বলো তো, পানি যদি আমরা চিন্তা করি, ধরো পুরোটাতে পানি আছে, ডেফিনেটলি এখান থেকে পানি দেই, এই পানিটা কিন্তু ফ্লো হতে হতে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যাবে। পানি কি হবে বলো, উঁচু জায়গা থেকে কোন দিকে যাবে, নিচু জায়গার দিকে ফ্লো হবে। এটা কেন হয়, এটা হয় পানির উচ্চতার জন্য। যেখানে পানির উচ্চতা বেশি সেইখান থেকে পানি কোন দিকে যায়, নিম্ন উচ্চতার পানির দিকে। রিজনটা হচ্ছে কি, পানির উচ্চতা যেখানে বেশি হয় সেখানে পানির বিভব শক্তিটাও বেশি হয়, এবং পানি বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। ঘটনাটা অনেকটা তাপের তাপমাত্রার ক্ষেত্রে হয়। কিভাবে ভাইয়া, লাইক মনে করো একটা ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চা, বাচ্চাটার মনে করো জ্বর হয়েছে, ঠিক আছে, আর এটা মনে করো আমি আরিফ ভাইয়া, তো এখানে আমি দাঁড়ায় আছি আর এখানে একটা বাচ্চা আছে। আমি বাচ্চাটাকে যদি টাচ করি দেখবো যে বাচ্চার শরীর থেকে তাপ আমার শরীরে আসবে। অর্থাৎ ছোট বাচ্চাটা, বাচ্চারা কিন্তু ছোট মানুষ, কিন্তু ওর তাপমাত্রা বেশি, আমার তাপমাত্রা কম, এজন্য উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কি হবে বলতো, তাপের আদান প্রদান হবে। এই রকম ঘটনাগুলোই হয় আধানের ক্ষেত্রে। আধান সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সো এই ছিল আমাদের প্রথম স্লাইডটা। চলো আমরা সামনের দিকে একটু একটু করে মুভ অন করি। আচ্ছা, এরপর টপিকটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই যে পার্থক্যটা পরীক্ষায় আসতে পারে, সুন্দর করে পড়বা, আরো কিছু নিজে নিজে অ্যাড করবা, মোটামুটি কভার আপ হয়ে যাবে। সবাই নিচের ফিগার দুইটার দিকে তাকাও, খেয়াল করে দেখো। নিচে আমাদের কি দেওয়া আছে, এখানে একটা বর্তনী দেওয়া আছে, একটা ব্যাটারি লাগানো আছে। সাপোজ মনে করো ভাইয়া আপু, আমি এইখান থেকে, আমার যেখানে এখন মার্কারটা আছে সেইখান থেকে আমি ধরো হচ্ছে ঘুরতেছি 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 ঘুরতেছি, এই রোদের ভিতর দিয়ে আসলাম, ঘুরে 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 এই ব্যাটারি ক্রস করে আবার ঠিক আগের জায়গায় আসলাম। কি করলাম, 1 কুলম চার্জকে ব্যাটারির এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আমরা যদি ওই প্রান্তে নিয়ে আসি, ওই জায়গাটাতে নিয়ে আসি, তাহলে যতটুকু কাজ করা লাগে বা যতটুকু শক্তি লাগে সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আর বিভব পার্থক্যটা কি, বিভব পার্থক্য হচ্ছে, মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, তুমি ঘুরতে 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 1 কুলম চার্জকে তুমি কেবলমাত্র বাহ্যিক রোধের ভিতর দিয়ে নিয়ে আসবা, নিয়ে তুমি ব্যাটারির আরেক সাইডে নিয়ে যাবা। অর্থাৎ এই কথাটা মাথায় রাখবা, বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি দুইটাই কিন্তু এনার্জি, ঠিক আছে, আমার দুইটাই হচ্ছে কাজ। কিন্তু বিভব পার্থক্যের ক্ষেত্রে 1 কুলম চার্জকে আমরা পরিবাহীর মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাই, পরিবাহীর ভিতরে এক বিন্দু থেকে আমরা আরেক বিন্দুতে নিয়ে যাই, এবং সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটাকে ইনক্লুড করি না, ব্যাটারি ছাড়া চিন্তা করি বাকি অংশটুকুর ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে আমরা বলি বিভব পার্থক্য। কিন্তু যখন তুমি তড়িৎচালক শক্তি হিসাব করো, তখন এক পয়েন্ট থেকে ঘুরে পুরা বর্তনী ঘুরে যখন আমরা আবার ওই পয়েন্টে আসি, তখন বাহ্যিক রোধটাও কাউন্ট করা হয়। সেই সাথে সাথে মাথায় রাখবা, তোমার ব্যাটারিটার ভোল্টেজটাকেও কাউন্ট করতে হয়। অর্থাৎ যখন ব্যাটারির ভোল্টেজটা আমরা কাউন্ট করি, তখন ওভারঅল মোট যে তোমার হচ্ছে শক্তি লাগে বা মোট যে কাজটা করা লাগে সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আর বিভব পার্থক্য কখন হিসাব করা হয়, যখন এক একক আধানকে কোনো পরিবাহকের এক বিন্দু থেকে অন্য প্রান্ত স্থানান্তরিত করতে যতটুকু কাজ সম্পন্ন করা হয়, তখন তাকে বলা হয় ওই বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য। অর্থাৎ বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা ব্যাটারিটাকে কাউন্ট করি না, যেটা তুমি ফিগার দেখে বুঝতে পারতেছো। সংজ্ঞা দুটো একটু বুঝাই দেই। এক একক ধনাত্মক আধানকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঋণাত্মক প্রান্তে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ব্যাটারির তড়িৎচালক শক্তি বা ইএমএফ। তড়িৎচালক শক্তি হয় কোনো তড়িৎ উৎসের, যেমন ব্যাটারি বা জেনারেটর, এসবের জন্য, মানে পুরাটা আমাকে কাউন্ট করতে হচ্ছে, ব্যাটারিটাও কাউন্ট করতেছি, এবং যখন
ঘুরবে 1 কুলম্ব চার্জ একটা, অবশ্যই পুরো বর্তনী ফিল আপ করার জন্য তাকে পুরাটা বর্তনী ঘুরে আসতে হবে। তো তোমরা এটাও বুঝতে পারতেছো যে ইএমএফ এর ক্ষেত্রে টোটাল বর্তনীটার ভোল্টেজটা কাউন্ট করতে হয়, টোটাল শক্তিটা কাউন্ট করতে হয়। আর বিভব পার্থক্য কি দেখো, 1 কুলম্ব আধানকে কোনো পরিবাহকের এক বিন্দু থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত করতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ওই বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য। অর্থাৎ জাস্ট একটা পয়েন্ট, বর্তনীর এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্ট নিয়ে যাব, ব্যাটারির ভোল্টেজটা বা ব্যাটারির জন্য যতটুকু বাধা সেই কাজটা আমরা কাউন্ট করব না, এটাকে বলা হয় বিভব পার্থক্য। এবং কি বলছে দেখো, বিভব পার্থক্য হয় কোনো পরিবাহক বা তড়িৎ ক্ষেত্রে দুইটা বিন্দুর, সেক্ষেত্রে ব্যাটারিটা আমরা আনি না, এটা আমরা কাউন্ট করি না, এতটুকু মনে রাখবা। এবার যদি আমরা একটু বিস্তারিত আলোচনাতে চাই, খেয়াল করে দেখো, ইএমএফ কে প্রকাশ করা হয় ই দিয়ে, আর বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দিয়ে। সবসময় তোমরা মনে রাখবা ইএমএফটা কি হয়, ভি এর থেকে বড় হয়। কারণটা কি, এই ক্ষেত্রে ইনক্লুডেড থাকে কে বলতো, ব্যাটারি ইনক্লুডেড থাকে। কার ক্ষেত্রে, ইএমএফ এর ক্ষেত্রে। ইএমএফ এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা কে ইনক্লুডেড থাকে বলতো, ব্যাটারি ইনক্লুডেড থাকে। এবং লক্ষ্য করে দেখো, তোমরা হয়তোবা জানো, ভুলে গেলে আমি আবার মনে করে দিচ্ছি, যে ভোল্টেজের ক্ষেত্রে বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ভি ইকুয়াল টু আই আর হয়। যারা ভুলে গেছো আমি আবার তোমাদেরকে আজকে পড়াবো বা আগামী দিন পড়াবো ওহমের সূত্র, তখন দেখবা। এবং আই সমান লেখা যায় ভি বাই আর। আমাদের মেবি মনে আছে আই সমান কি ছিল, ভি বাই আর, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে বাহ্যিক রোধ। আরটা কি বলতো, এই বাহ্যিক রোধটা। কিন্তু যখন তুমি ইএমএফ দিয়ে বের করো তখন আই ইকুয়াল টু আসে যা, আই ইকুয়াল টু কি আসে, আই ইকুয়াল টু আসে তখন ই বাই আর প্লাস স্মল আর। এর মানে আবার কি ভাইয়া, শোনো আমি বলতেছি। যখন তুমি শুধুমাত্র বাহ্যিক রোধ চিন্তা করো, যখন শুধুমাত্র আমরা বাহ্যিক রোধ চিন্তা করি তখন আমরা বের করি কি বলতো, বিভব পার্থক্য বা ভি। আর যখন বাহ্যিক রোধের সাথে সাথে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধও হিসাব করি, কি হিসাব করি বলো, আমরা হিসাব করতেছি এবার ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আমরা এখন হিসাব করতেছি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তখন ব্যাটারিটা ইনক্লুডেড হয়েছে, তখন আমরা আর ভি না লিখে কি লিখি বলতো, ই লিখি, তড়িৎচালক শক্তি বলি এই টার্মটাকে। এভাবে তখন আমরা আয়ের মানটা বের করি। ঠিক আছে, এগুলো তোমাদের অ্যাকচুয়ালি আমরা পড়াইছি তোমাদের, যখন আমরা বেসিক পড়াইছি অর্থাৎ একাডেমিক ক্লাসরুম নিচ্ছি তখন এগুলো খুব ভালো করে পড়াইছি। আর একটু মনে করাই দিলাম, আরেকটা টার্ম আমরা তোমাদেরকে পড়াইছিলাম, খেয়াল করো, ই ইকুয়াল টু লেখা যাবে আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, তাই না? আবার ই ইকুয়াল টু লেখা যাবে ভি প্লাস আই স্মল আর। এই ভিটাই হচ্ছে কি বলতো আমাদের বিভব পার্থক্য, খেয়াল করে দেখো। আর আই স্মল আর বলে একটা এক্সট্রা অংশ থাকতেছে, তাই না? এই আই স্মল আর অংশটাকে বলা হয় হারানো ভোল্টেজ। এই অংশটাকে বলা হয় কি, হারানো ভোল্টেজ। কেন হারানো ভোল্টেজ বলে, যখন তুমি ভোল্ট মিটার দিয়ে, যখন আমরা ভোল্ট মিটার ইউজ করি, যখন আমরা ভোল্ট মিটার ইউজ করি, ভোল্ট মিটার দিয়ে মাপলে, ভোল্ট মিটার দিয়ে মাপলে আমরা কেবলমাত্র কি পাই জানো, আমরা কেবলমাত্র ভিটা পেয়ে থাকি। আমরা তখন ওই আই স্মল আর পাই না। ভোল্ট মিটার আই স্মল আর এর ভ্যালুটা পরিমাপ করতে পারে না, অর্থাৎ ব্যাটারির যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, ব্যাটারির জন্য যতটুকু ভোল্টেজ লাগতেছে সেটা সেই পরিমাপ করতে পারে না। এই জন্য এই ভোল্টেজটাকে বলা হয় হারানো ভোল্টেজ। আমি জাস্ট একটু তোমাদেরকে মনে করাই দিলাম টার্মস গুলো, তোমরা একটু ভালো করে এগুলো পড়ো, তাহলে মোটামুটি সবকিছুই মনে পড়ে যাবে। সো ভাই আপুরা চলো সামনের দিকে মুভ অন করি। নেক্সট প্রশ্ন খেয়াল করো কি বলছে দেখো, নিচের কোন চিত্রটি এসি তড়িৎ উৎসের প্রতীক? এসি তড়িৎ উৎস আমরা জানি দুই ধরনের সোর্স আছে, একটা এসি একটা ডিসি। এই ধরনের যখন থাকে তখন যে সোর্সটাকে বলা হয় ডিসি, আর যখন এরকম ঢেউয়ের মতো থাকে তখন সোর্সটাকে কি বলা হয়, এসি। কারণ এসির ক্ষেত্রে আমাদের কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়, একবার প্লাস হলে আর একবার কি হয় বলতো, মাইনাস হয়। তখন যখন ছবিটা এরকম করে হয় বড় করে একটা দেখবা এরকম লাগে দেখতে, একটা সময় প্লাস হয় একটা সময় মাইনাস হয়, প্লাস হয় মাইনাস হয়, প্লাস হয় মাইনাস হয়। অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা বারবার কি হতে থাকে বলতো, চেঞ্জ হতে থাকে। কারেন্টের ডিরেকশনটা বারবার কি হয়, চেঞ্জ হয়, একবার প্লাস হয় একবার মাইনাস হয়, প্লাস হয় মাইনাস হয়। ওকে, সো নেক্সট প্রশ্ন দেখো, খেয়াল করো কি বলছে, ডি বিন্দুর বিভব পার্থক্য কত? এখানে দেখো একটা বর্তনী দেখা যাচ্ছে যেখানে 12 ভোল্ট দেওয়া আছে ব্যাটারি ভোল্টেজ, ওকে, আর ফোর 2 ওহম,
R2 4 ওহম, R3 4 ওহম এবং R1 হচ্ছে 2 ওহম। আর পয়েন্ট আছে 4টা, A B C D। বলছে কি ডি বিন্দুর বিভব পার্থক্য কত। আচ্ছা, তোমাকে আমি একখান কোশ্চেন করি, তুমি আমাকে অ্যান্সার দাও। মনে করো এই হচ্ছে একটা বর্তনী, জাস্ট ইমাজিন করো ভাই আপু, এ পয়েন্ট দিলাম, ধরো বি দিলাম, সি ডি দিলাম। যদিও এবিসি এখানে সেম পয়েন্ট, এবিসি অ্যাকচুয়ালি এখানে সেম পয়েন্টই হবে। তারপরেও জাস্ট এভাবে দেখাইলাম তোমাদেরকে, সাপোজ মনে করো। ঠিক আছে, আরো ব্যাপার স্যাপার আছে, এখানে ব্যাটারি দিতে হবে, সুন্দর করে ড্র করতে হবে। তারপর একটা ব্যাটারি দিয়ে দিলাম, যাতে তোমরা যাতে কনফিউজ না হও। দাঁড়াও, সুন্দর করে ড্র করে দেই, তাহলে আর কনফিউশন হবে না। লাইক মনে করো আমরা এভাবে ড্র করি, এটা মনে করো রোদটা, এইখানে দিলাম হচ্ছে ব্যাটারি। তাহলে অ্যাকচুয়ালি পয়েন্ট দুইটা হবে, এ আর ডি। ওকে, এখন আপনাকে আমি বললাম যে এই ডি বিন্দুর জন্য তুমি আমাকে বিভব বের করে দাও। তো তুমি বিভব বের করতে বলবা, মনে করো ব্যাটারি ভোল্টেজ 12, সো তোমার এ পয়েন্টের জন্য 12 ভোল্ট। ধরো বিভব আসলো, যেহেতু এটা প্লাস সাইডটা আর এটা মাইনাস সাইডটা, মানে এই দিকে ভোল্টেজটা 12 ভোল্ট ছিল, একটা রোদে যাওয়ার পরে এখানে ভোল্টেজ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। ভোল্টেজ ড্রপটা 0 হয়েছে এবং একদম আগের জায়গায় চলে আসছে। সিম্পল জিনিস, প্লাস চার্জের দিকে 12 ভোল্ট গেছে আর মাইনাসের দিকে 0 ভোল্টেজ, তাই তো? তুমি বিভব বের করতে পারবা। বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এ বিন্দুর বিভব পার্থক্য কত, এ বিন্দুর বিভব পার্থক্য কত, তাহলে তুমি কি করবে এবার আমাকে বলো তো। কথা হচ্ছে এ বিন্দুর বিভব 12 ভোল্ট, পার্থক্য কত, 12 ভোল্ট মাইনাস 12 ভোল্ট, কত হয়ে যাবে বলো, 0 ভোল্ট। একটা পয়েন্টের কি বিভব পার্থক্য বা ডিফারেন্স বের করা যায় কখনো? একটা পয়েন্টের কখনোই বিভব পার্থক্য বা ডিফারেন্সটা কি করা যায় না বলো, বের করা যায় না। অর্থাৎ অ্যান্সার হবে তখন আমাদের 0 ভোল্ট। সো এটা একটু ভালো করে এগুলো মাথায় রাখবা। এবার যদি আমরা সামনের দিকে যাই, কি বলছে দেখো, তড়িৎচালক বল কাকে বলে, তড়িৎচালক শক্তি কাকে বলে। ঠিক আছে, প্রশ্নটা কোয়াইট ইজি একটা প্রশ্ন, সুন্দর মতো জাস্ট এক পলক দেখলেই তোমরা এটা অ্যান্সার করে দিতে পারবা। সো চলো আমরা একটু একটু করে সামনের দিকে মুভ অন করি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে কি, তড়িৎচালক বল কাকে বলে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবা, তোমরা এভাবে লিখবা, তোমরা চাইলে একটা সার্কিট এঁকে দেখাই দিতে পারো। এই মনে করো রোদ আঁকলাম আমরা একটা, এই যে ব্যাটারি দিবা এভাবে, ব্যাটারির ভোল্টেজটা ই, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, আর বাহ্যিক রোধ আর, এটা হচ্ছে আই, কারেন্ট ফ্লো, দেন কারেন্ট ব্যাক করছে আই। তো আমরা কি বলবো, 1 কুলম্ব ধনাত্মক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার যদি আগের জায়গায় নিয়ে আসা হয়, আবার আগের জায়গায় আনতে, আবার আগের জায়গায় আনতে যতটুকু কাজ করতে হয়, যতটুকু কাজ করতে হয় তাকেই বলা হয় কি বলো, ইএমএফ বা তড়িৎচালক শক্তি বলে। মনে রাখবা একদম, ব্যাটারি সহ, ব্যাটারি সহ আমরা এই জিনিসটা চিন্তা করতেছি, ব্যাটারি সহ আমরা কি করি বলতো, কাউন্ট করি। তারপরে কি বলছে, বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তির মধ্যে পার্থক্য। আচ্ছা, তড়িৎচালক শক্তি ই, বিভব পার্থক্য কি বলতো, ভি। আমরা জানি একটা পার্থক্য যে ই গ্রেটার দেন কি হয় বলতো, ভি হয়। কেন, বিভব পার্থক্য যখন বের করো তখন ব্যাটারিটাকে আমরা কাউন্টে আনি না, আর ই বের করার সময় আমরা ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ, ব্যাটারি সেটাকে কাউন্টে আনতেছি। দ্যাট মিনস ই এর ক্ষেত্রে আমরা আই স্মল আর বা হারানো ভোল্টেজ এটা পর্যন্ত কাউন্ট করি, কিন্তু যখন ভি এর ক্ষেত্রে আমরা বের করি তখন আমরা হারানো কোনো ভোল্টেজ পাই না। তারপরে আমরা বলতে পারি যখন আমরা ভোল্ট মিটার ইউজ করি, ভোল্ট মিটার ব্যবহার করলে আমরা ই পরিমাপ করতে পারি না, কিন্তু ভোল্ট মিটার ব্যবহার করলে আমরা ভি পরিমাপ করতে পারি, কারণ ভোল্ট মিটার বাহ্যিক রোধের জন্য বিভব পতনটা বের করতে পারে, সে কিন্তু আমাদের অভ্যন্তরীণ রোধের জন্য বিভব পতন বের করতে পারে না। আমি সুন্দর করে পার্থক্যগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, সুন্দর করে গুছাই দেখো, আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পারবা। দেখো আমাদের এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত বছর সময়ের একটা বোর্ড পরীক্ষার প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং বোর্ডে আসা প্রশ্ন 2017 সালে আসছে। এখানে দেখো দুইটা তার দেখতে পাচ্ছ, একটা এবি তার আর একটা হচ্ছে কি বলতো সিডি তার, দুইটা তার আছে, হ্যাঁ, বা দুইটা পরিবাহী আছে। এবং দেখতে পাচ্ছ যে প্রথম তারের রোধ R1 হচ্ছে 50 ওহম আর R2 কত বলো, 33 ওহম।
ঠিক আছে, প্রথম তারে রোধও দেওয়া আছে, তৃতীয় তারে রোধও দেওয়া আছে। এ বিন্দুর বিভব কত? 20 ভোল্ট। আমাদের বি বিন্দুর বিভব কিন্তু বলে দেয় নাই, এটা মাথায় রাখো। আচ্ছা, আর কি বলছে? এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে কতটুকু? তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের 0.2 অ্যাম্পিয়ার। ওকে, এবং বলে দিচ্ছে আমাদের প্রথম যে তারটা আছে সেই তারটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং দ্বিতীয় তারটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। ও দুইটা তারের এরিয়া দেওয়া আছে, A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, A1ও দেওয়া আছে, A2ও দেওয়া আছে। চাইছে কি আমাদের বলতো? ভিবি মানে বি বিন্দুর বিভবটা বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো ম্যাথস কোয়াইট ইজি। প্রথমত তোমাদেরকে একটা ফর্মুলা লিখে দেই একটু ছোট করে, সেটা হচ্ছে ওহমের সূত্র। যেহেতু তোমরা এই চ্যাপ্টারটা অনেকদিন ধরে পড়ে আসতেছো, তো আমার যেটা মনে হয় তোমরা ওহমের সূত্র সবাই জানো, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তারপরেও আমরা তোমাদেরকে এটা আজকে ক্লাস শেষে পড়াবো। জাস্ট আপাতত ফর্মুলাটি একটু লিখে দেই যে ওহমের সূত্র ভি ইকুয়াল টু লেখা যায় আইআর। ওহমের সূত্র কি লেখা যায়? ভি ইকুয়াল টু বলো আইআর লেখা যায়, সেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য। এবং এই সূত্রের ক্ষেত্রে মনে রাখবা টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা ওহমের সূত্রটা হিসাব করি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখো, আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ একটা চার্জ প্রবাহিত হচ্ছে, ধনাত্মক চার্জের প্রবাহ যদি আমরা চিন্তা করি, লক্ষ্য করে দেখো তাহলে বিভব পার্থক্য কতটুকু? উত্তরটা হচ্ছে বিভব পার্থক্য হবে ভিবি মাইনাস ভিএ। কেন? কারণ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, এ থেকে যেহেতু বিতে যাচ্ছে, বিভবের পার্থক্য কতটুকু হবে? ভিবি মাইনাস ভিএ, তাই না? তাহলে লিখলাম আমরা বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কি বলতো? আই আর। তাহলে যদি আমরা ভিবি বের করি, ভিবি সমান হবে ভিএ মাইনাস আই আর। ভিএ কত? 20 ভোল্ট দেওয়া আছে। আই কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে। আর কত দেওয়া আছে দেখো তো? আরো আমাদের প্রশ্ন দেওয়া আছে 50 ওহম। সো এভরিথিং গিভেন, এখান থেকে আমাদের ভোল্টেজটা বের করতে হবে। ক্যালকুলেট যদি করি, 20 মাইনাস 10 ভোল্ট আসছে, কত হবে বলো তো? উত্তরটা হবে আমাদের 10 ভোল্ট। এভাবে খুব সহজে আমরা ভিবি বের করতে পারবো। ভিবির মানটা কত আসবে? 10 ভোল্ট চলে আসবে। ঠিক আছে, সো চলো সামনের দিকে মুভ অন করি। এবার দেখো আমরা পড়ছি কি, আমাদের এবারকার টপিকের নাম হচ্ছে পরিবাহিতা ও তড়িৎ প্রবাহ। সো এখন আমরা পড়বো মেইনলি পরিবাহিতা নিয়ে। পরিবাহিতা মানে হচ্ছে কোনো একটা, মনে করো পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লোটা কত সহজে হতে পারতেছে নাকি এটা হতে কষ্ট হচ্ছে, সেই জিনিসটা আর কি। পরিবাহিতার উপর বেস করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়: পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং অর্ধপরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ বলতে সাধারণত আমরা মেটালস গুলোকে বুঝি বা ধাতুগুলোকে বুঝি, অর্থাৎ যে সকল পরিবাহীর মধ্য দিয়ে মুক্তভাবে ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন থাকে, ইলেকট্রন খুব সহজে পরিবাহিত হতে পারে, তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে, এবং এগুলো মেটালের ক্ষেত্রে হয়, লাইক তামা, রূপা, অ্যালুমিনিয়াম প্রভৃতি। এসবের ক্ষেত্রে আমরা কি জানি বলতো? পরিবাহী পদার্থ বলে এদেরকে। ফ্রি ইলেকট্রনস থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। ঠিক আছে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে এটা মাথায় রেখো তোমরা। এরপরে আমাদের অপরিবাহী পদার্থ বা ইনসুলেটরের এক্সাম্পল হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ। এগুলো ইনসুলেটর। কেন ইনসুলেটর? এগুলো কি করতে পারে না, এদের হচ্ছে পরিবহন করার ক্ষমতা নাই, ইলেকট্রন ফ্লো হতে পারে না এদের ভিতর দিয়ে। এরা হচ্ছে অপরিবাহী, এদের ভিতর দিয়ে ফ্রি ইলেকট্রন তো নাই এবং ইলেকট্রন ফ্লো হতে পারে না। এদের এক্সাম্পল হচ্ছে মনে করো কাঠ, অধাতু, রাবার, প্লাস্টিক। সোজা কথা হচ্ছে এক্ষেত্রে কি হয় না বলো? ইলেকট্রন প্রবাহ হয় না, মানে কারেন্ট ফ্লো হবে না। আর অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, গ্রুপ 14 এর এলিমেন্টস। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা মাঝারি। অর্ধপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তাদের তড়িৎ যে পরিবহন ক্ষমতা, এই তড়িৎ পরিবহন ক্ষমতাটা কেমন বলতো? মাঝারি। ঠিক আছে, এবং অর্থাৎ পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি। মজার ব্যাপারটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে পরিবাহিতাটা বাড়ে। টেম্পারেচার বাড়াইলে পরিবাহিতা বাড়ে এবং রোধ কমে যায়। কেন? জাস্ট শুনো, জাস্ট
আমাদের অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে বা যে কোনো পদার্থের ক্ষেত্রেই যোজ্যতা ব্যান্ড থাকে আর এটা থাকে পরিবাহী ব্যান্ড। যোজ্যতা ব্যান্ড হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদের শক্তির একটা রেঞ্জ, সেটা নিয়ে গঠিত হয় হচ্ছে যোজ্যতা ব্যান্ড। এবং পরিবাহী পরিবাহিতা শো করার জন্য এই ইলেকট্রনগুলোকে পরিবাহী ব্যান্ডে যেতে হয় এবং তারপরে তারা পরিবাহিতা শো করতে পারে। জাস্ট শুনো। সো কেসটা এরকম, আমাদের যোজ্যতা ব্যান্ডটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোর যে শক্তির যে ব্যান্ড। ধরো এটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। পরিবাহীর ক্ষেত্রে এই দুইটা একদম লেগে থাকে, হ্যাঁ। তো খুব সহজে ইলেকট্রন যোজ্যতা ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে যায় এবং সহজে কি হয়, পরিবাহিতা শো করে। অপরিবাহীর ক্ষেত্রে যে এরকম হয়, খুব বড় ডিফারেন্স থাকে। সো ইলেকট্রন জাম্প করে যোজ্যতা ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে যেতে পারে না। সো ইলেকট্রন ফ্লো হয় না, কারেন্ট ফ্লো হয় না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটা, যোজ্যতা ব্যান্ড আর পরিবাহী যে ব্যান্ড আছে তাদের গ্যাপটা থাকে কম। সো সহজে কি হতে পারে, যদি আমরা তাপমাত্রা বাড়াইতে থাকি, এই যোজ্যতা ব্যান্ডে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো ওই তাপমাত্রা থেকে এনার্জিটাকে অ্যাবজর্ব করে, এক্সাইটেড হয়, শক্তিশালী হয় এবং তারা কি করে বলতো, ছিটকে ইলেকট্রন বের হয়ে কোথায় চলে যায়, পরিবাহী ব্যান্ডে চলে যায় এবং তখন তারা পরিবাহিতাটা শো করতে পারে। এভাবে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী পদার্থের পরিবাহিতা বাড়ে, রোধ কি হয়ে যায়, কমে যায়। কিন্তু যদি পরিবাহী পদার্থ হয়, পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি প্রচুর সংখ্যক কি আছে, ইলেকট্রনস আছে, ইলেকট্রনস আছে, ইলেকট্রনস আছে। যদি তুমি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে কি হবে বলতো, কম্পনটা বেড়ে যাবে। ইলেকট্রনের যে কম্পন, যে ভাইব্রেশন, সেটা কি হয়ে যাবে বলতো, বেড়ে যাবে। এতে করে কি হবে, ইলেকট্রনগুলো যখন এই মুভ করতে যাবে তখন অতিরিক্ত কম্পনের জন্য, ভাইব্রেশনের জন্য কি হবে, বারবার 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 সংঘর্ষ হবে। বারবার কি হবে, সংঘর্ষ হবে। ইলেকট্রনের প্রোটনের সাথে সংঘর্ষ হবে, এখানে প্রোটন আছে, নিউট্রন আছে, অন্যান্য পার্টিকেলস আছে। সংঘর্ষের ফলে কি হবে, প্রচুর প্রচুর যখন সংঘর্ষ হবে, তোমরা আমাকে বলো, ইলেকট্রন ফ্লো এর ক্ষেত্রে যে বাধাটা, সে বাধাটাও বাড়বে। এভাবে রোধ অ্যাকচুয়ালি বাড়ে, পরিবাহিতা কি হয় বলো, কমে। সো যদি আমি সামারি টানি, পরিবাহী পদার্থের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলো, পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কম্পনটা কি হয়ে যায়, বেড়ে যায়, সংঘর্ষ বাড়ে, বাধা বাড়ে, ইলেকট্রন ফ্লো হতে পারে না। এতে করে রোধ বাড়ে এবং পরিবাহিতাটা কি হয়ে যায় বলো, কমে যায়। তাহলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে আর অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমবে। সংজ্ঞাটার দিকে তাকাও। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যতটুকু আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আর প্রবাহের প্রচলিত দিক, ইলেকট্রন প্রবাহের কোন দিকে দেখো তো, বিপরীত দিকে। I = Q/T, এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ 1 সেকেন্ড সময়ের ব্যবধানে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যতটুকু চার্জ প্রবাহিত হতে পারে, যতটুকু ইলেকট্রন প্রবাহিত হতে পারে, সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এবং মনে রাখবা, ইলেকট্রন ফ্লো যেদিকে হয়, তড়িৎ প্রবাহ হয় কোন দিকে, তার ঠিক বিপরীত দিকে। অর্থাৎ তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের কোন দিকে, বিপরীত দিকে। যেই দিকে আমাদের ইলেকট্রন ফ্লো হবে, তড়িৎ প্রবাহ হবে তার ঠিক বিপরীত দিকে। কেন? কারণটা হচ্ছে আগেকার কালে বিজ্ঞানীরা মনে করতো যে প্রোটন ফ্লো হয় বা পজিটিভ চার্জ ফ্লো হয়, কিন্তু পরবর্তীতে তারা গবেষণা করে দেখছেন না, আসলে ফ্লো হয় কে, ইলেকট্রনস। ইলেকট্রনস আসলে ফ্লো হয়, প্রোটনস বা ধনাত্মক চার্জ প্রবাহিত হয় না, কারণ এটা নিউক্লিয়াস থেকে বেরই হতে পারে না, প্রোটন কিভাবে ফ্লো হবে। তাই কিন্তু তাদের যে আবিষ্কারটা, তারা যে এই আবিষ্কারটা করছিল, তাদের আবিষ্কারটাকে সম্মান দেখানোর জন্য আমরা এখনো বলি যে কারেন্ট ফ্লো এর ডিরেকশন হচ্ছে ধনাত্মক চার্জের দিকে, আসলে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। কিন্তু সত্যি কথা হচ্ছে ইলেকট্রন প্রবাহ যেদিকে হয়, কারেন্ট ফ্লো আসলে সেই দিকেই হয়। তো চলো আমরা সামনের দিকে মুভ অন করি। এরপরে স্লাইডে এখানে কোশ্চেনটা নাই, তো কোশ্চেনটা আমি আবার তোমাদেরকে সুন্দর করে এখানে ড্র করে দিই, কারণ কোশ্চেনটা যেহেতু এখানে নাই। তো সাপোজ মনে করো ভাই একটা বর্তনী ড্র করে দিচ্ছি, একটা বর্তনী ড্র করতেছি। ধরো আমরা এটা মনে করো আর, এটা একটা রোধ, এটা একটা রোধ, সাপোজ মনে করো এই হচ্ছে একটা বর্তনী। ব্যাটারিও আছে মনে করো, হ্যাঁ, যাক এখানে দিলা দরকার না, দিলে হবে, না দিলে হবে। এখন মনে করো এখানে কারেন্ট গুলোর দিকে তাকাও। মনে করো তোমরা I1 কারেন্ট এই পয়েন্টে ঢুকতেছে, I2 কারেন্টও এই পয়েন্টে ঢুকতেছে, তাহলে I3 কারেন্ট অবশ্যই অবশ্যই বের হবে। কনসেপ্টটা কিরকম আমি তোমাকে বলি। কনসেপ্টটা হচ্ছে কোনো একটা পয়েন্টে, অ্যাট এ জাংশন পয়েন্ট, একটা পয়েন্টে যতটুকু কারেন্ট ঢুকে, সামেশন বুঝাইছি, সাইন দিয়ে আমরা সাম বুঝাইছি, যোগফল।
ঠিক ততটুকু কারেন্টে কি হয়ে যায়, বের হয়ে যায়। যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্ট বের হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেসিএল অনুযায়ী হয়, বিজ্ঞানী কির্শফের একটা সূত্র থেকে, তোমরা বড় হলে শিখবা। বাট আপাতত মনে রাখো একটা বেসিক কমন সেন্স, যতটুকু কারেন্ট কোন একটা পয়েন্টে ঢুকবে ঠিক ততটুকু কারেন্টে কি হয়ে যাবে, ডেফিনেটলি বের হয়ে যাবে। যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্ট কি হবে, অবশ্যই অবশ্যই বের হয়ে যাবে। আমাদের এখানে লক্ষ্য করলে দেখবা I1 ঢুকতেছে, I2 ঢুকতেছে, কে বের হয়ে যাবে বলতো, I3 বের হয়ে যাবে। বোঝা যাচ্ছে I1 আর I2 যোগফল ইকুয়াল টু কার সমান হবে বলো, I3 সমান হবে। I1 আর I2 ঢুকছে আর I3 কি হয়ে গেছে, বের হয়ে গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত। I ইকুয়াল টু আমরা জানি Q/T, কিউ হচ্ছে 10 টাইম 5, সো অ্যান্সার হবে কত, 2 অ্যাম্পিয়ার। কোয়াইট ইজি। এবার যদি আমরা সামনের দিকে যাই, সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কি বলে, Q/T, যেহেতু হার বলছে এটা কি বলো, তড়িৎ প্রবাহ। নিচের কোনটি অর্ধপরিবাহী, উত্তর ছিল সিলিকন, আমি বলছিলাম গ্রুপ 14। আবার নিচের কোনটি অর্ধপরিবাহী, উত্তর হচ্ছে জার্মেনিয়াম, আমি বলছিলাম তোমাকে যে গ্রুপ 14, তাই না, গ্রুপ 14 গুলোর ক্ষেত্রে হয়। কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে, উত্তর হচ্ছে পরিবাহীতে। পরিবাহীতে কি থাকে বলো, ফ্রি ইলেকট্রনস থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম। কেন, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, আমরা জানি ধাতু হলে সেটা পরিবাহী হয়। এর পরের প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। পরীক্ষায় যদি তোমাদেরকে বলে যে অ্যাম্পিয়ার সম্পর্কে আলোচনা করো, অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও, কিভাবে দিবা। আচ্ছা, আই সমান আমরা জানি Q/T। এইভাবে আমরা লিখতে পারি, অ্যাম্পিয়ারের সংজ্ঞা বলতে ওরা বলতেছে যে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝছো। লক্ষ্য করো, 1 সেকেন্ড সময়ে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, হ্যাঁ, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু চার্জ প্রবাহিত হয়, যতটুকু চার্জ প্রবাহিত হয় তাকেই বলা হয় 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ড সময়ে যে কোনো একটা পরিবাহী কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু চার্জ প্রবাহিত হয় সেটা অ্যাকচুয়ালি কি ছিল, তড়িৎ প্রবাহ, তাই না। বাট একটুখানি এখানে কারেকশন আছে, এখানে তোমরা ততটুকু চার্জ প্রবাহ না বলে কি বলবা, যতটুকু, দেখো আমি খেয়াল করে দিচ্ছি, লিখে দিচ্ছি। 1 সেকেন্ড সময়ে কোন একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। যেখানে বলে দিছে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝছো, তাহলে কিভাবে লিখবা, 1 সেকেন্ড সময়ে একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ যদি প্রবাহিত হয় তবে সেই তড়িৎ প্রবাহকে বলা হবে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তুমি চাইলে এটা আরেকভাবে ব্যাখ্যা করতে পারো, একটু পরে তোমরা দেখবা আমরা ওহমস ল পড়বো। ওহমস ল অনুযায়ী লেখা যায়, এখান থেকে একটা অ্যাপ্লিকেশন থেকে লেখা যায় I = V/R। অর্থাৎ যদি 1 ওহম রোধ হয়, কোনো বর্তনীতে রোধের একক হচ্ছে ওহম, হ্যাঁ, রোধের একক ওহম, কোনো বর্তনীতে 1 ওহম রোধ আছে এবং ব্যাটারির যে ভোল্টেজ সেটা যদি 1 ভোল্ট হয়, তবে যতটুকু তড়িৎ প্রবাহ হবে, যতটুকু তড়িৎ প্রবাহ হবে সেইটাই হচ্ছে কি বলো, 1 অ্যাম্পিয়ার। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে লিখে দেবা। 1 ওহম রোধ আছে কোন একটা পরিবাহীতে, 1 ভোল্ট বিভব পার্থক্য, তাহলে যতটুকু তড়িৎ প্রবাহ হবে সেটাই কি বলতো, 1 অ্যাম্পিয়ার। এর পরের প্রশ্নের দিকে যাই চলো আমরা। এখানে দেখো একটা প্যারালাল কম্বিনেশন দেখানো আছে, এটা হচ্ছে একটা কেমন কম্বিনেশন বলতো, সমান্তরাল বা প্যারালেল কম্বিনেশন। এইখানে রোধগুলো একটার সাথে একটা এমন ভাবে লাগানো যে রোধগুলোর প্রত্যেকটার এক মাথা একটা পয়েন্টে, আবার রোধগুলোর আরেক মাথা সবগুলো আরো একটা পয়েন্টে কি আছে, কানেক্টেড আছে। খেয়াল করে দেখো ভালো করে, এই একটা হচ্ছে সাধারণ বিন্দু এ, এদিকে আরেকটা সাধারণ বিন্দু কত আছে বলতো, বি। সাধারণ বিন্দু কয়টা এখানে, দুইটা, দুইটা সাধারণ বিন্দু। এই ধরনের কম্বিনেশনকে বলা হয় সমান্তরাল সংযোগ বা প্যারালাল কম্বিনেশন। আর যদি এরকমটা হয়, একটা রোধের পিছনে আরেকটা রোধ এভাবে যুক্ত থাকে, একটার পিছে আরেকটা, একটার পিছে আরেকটা, একটার পিছে আরেকটা, তাহলে একটা পিছে আরেকটা করে যদি যুক্ত থাকে তাহলে যে কম্বিনেশন সেটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। সো ফার্স্ট ওয়ান ছিল আমাদের সমান্তরাল সংযোগ, এবার কি আসবে বলতো,
শ্রেণী সংযোগ, এখানে একটার পিছে আরেকটা রোধ, একটার পিছে আরেকটা রোধ, একটার পিছে আরেকটা রোধ, এভাবে এভাবে থাকবে। এই কথাটা একটু তোমরা মাথায় রেখো। একটা রোধের পরে আরেকটা, আর পরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে এভাবে কম্বিনেশনে থাকবে। ঠিক আছে, সো এরপরে লক্ষ্য করে দেখো আমাদের সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। তোমরা একটা কথা মনে রাখবা যে সিরিজে কারেন্ট সেম থাকে, কারেন্ট ভাগ হয় না। কারণটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে আমাদের পথ সেম থাকে। ঠিক আছে, এই জন্য কারেন্টটা ভাগ হয় না। আইটা কি থাকে বলতো, আইটা সেম থাকে। কিন্তু যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন মনে রাখবা ভোল্টেজটা সেম থাকে, কারণ এখানে সাধারণ বিন্দু কমন পয়েন্টস থাকে দুইটা। কমন পয়েন্টস থাকে কয়টা বলতো, দুইটা। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো আমাদের এই 12 ভোল্টের এই সাইডে কিন্তু একটা কমন পয়েন্টস আছে, এই সাইডে একটা কমন পয়েন্টস, অর্থাৎ এখানে কিন্তু এই মাঝখানে কোনো রোধ বা কিছু নাই। সো এখানে ভোল্টেজ ড্রপ হবে না, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, যা ভোল্টেজ আছে তাই থাকবে। তাহলে আমরা এখন বের করতে বলছে R1 এর তড়িৎ প্রবাহ, গিভেন R1 এর রোধ হচ্ছে কত, 20 ওহম, ভোল্টেজটাও 12 ভোল্টই থাকবে। সো কোয়াইট ইজি, আই ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর, দ্যাট মিনস 20, সরি, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, কত হবে বলতো এখানে, এখানে হবে হচ্ছে 12/20। কত হবে, 12/20। তারপর যদি ক্যালকুলেশন করি 12/20 ধরে ধরে, তাহলে কত হবে দেখো তো, এটা আসে 0.6 অ্যাম্পিয়ার। সো ইটস কোয়াইট ইজি, আমার মনে হয় তোমরা এমনি সলভ করে ফেলতে পারবা। নেক্সট, ওহমের সূত্র। ওহমের সূত্রের সময় অবশ্যই মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা মাস্ট, টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে। এবং মনে রাখবা পরিবাহী, যে পরিবাহীটা নিবা ওই পরিবাহীর উপাদানও সেম থাকতে হবে। পরিবাহীর যে উপাদান নিব, পরিবাহীর উপাদান কেমন থাকতে হবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকতে হবে। পরিবাহীর উপাদান আমরা চেঞ্জ করতে পারবো না, পরিবাহীর উপাদান কি থাকতে হবে, ধ্রুবক রাখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কি বলছে, আমি একটু বুঝাই, যদি তোমাকে বুঝাই যে আই সমানুপাতিক ভি, যেখানে মনে রাখবা টেম্পারেচারটা কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এবং এটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিবাহীর উপাদানের জন্য, লাইক লোহা হলে লোহা। ঠিক আছে, তারপর যদি তামা নাও তামা, এগুলো চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রেখো। নেক্সট, সমানুপাতিক সাইন সরাচ্ছি, তাহলে আই সমান কি হবে, জিভি। একটা কনস্ট্যান্ট আনতে হবে, এই কনস্ট্যান্টটার নামই হচ্ছে জি। জি মানে হচ্ছে পরিবাহিতা, আজকে শুরুতে তোমরা পড়ছিলা যে পরিবাহিতা নিয়ে, ওইটাই জি। জি এর একক হচ্ছে সিমেন্স, সিমেন্স, যেটাকে আমরা পার ওহম নামেও ডাকি, এবং এটাকে অনেকে মোহ বলে। কেন, কারণ জি হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক, আর রোধের একক হচ্ছে ওহম, তোমরা সবাই জানো। তার ঠিক উল্টাই হচ্ছে পরিবাহিতা, এ থেকে আসে মোহ, ওহমের উল্টা। ঠিক আছে, সো আই সমান আমরা লিখতে পারি 1/r × ভি, এখান থেকে লেখা যায় ভি ইকুয়াল টু কি বলো, আই আর। এতটুকু আমরা গুছাই গুছাই পড়বো। এখানে একটা ফিগার দেখো যে কারেন্ট ফ্লো হতে চাচ্ছে, বিভব বা ভোল্টেজ ট্রাই করতেছে, বাট বাধা দিচ্ছে কে বলতো, রোধ। রোধ সবসময় বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা গ্রাফটা একটু লক্ষ্য করো। আমাদের গ্রাফ অনুযায়ী আই ইকুয়াল টু জিভি, সো আই কে যদি ওয়াই এক্সিসে রাখি, ভি কে যদি এক্স এক্সিসে রাখি, তাহলে জি একটা কনস্ট্যান্ট, এম ওয়াই ইকুয়াল টু কি হয় বলো, এম এক্স। সো এটা কি হবে, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, যেখানে ভি থাকবে অবশ্যই অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর, আর আই থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। মনে রাখবা স্বাধীন চলকটাকে রাখতে হয় কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর, এবং ভি এখানে হচ্ছে স্বাধীন চলক। বিভব পার্থক্যের সাথে সাথেই তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়, বিভব পার্থক্যের সাথে সাথে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হবে। বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, যদি বিভব পার্থক্য 2 গুণ করা হয় তড়িৎ প্রবাহ 2 গুণ হবে, বিভব পার্থক্য 5 গুণ করলে তড়িৎ প্রবাহ 5 গুণ হবে, বিভব পার্থক্য 6 গুণ করলে তড়িৎ প্রবাহ 6 গুণ হবে। এবার চলো আমরা যদি প্রশ্নে বলে যে ওহমের সূত্রের যে গ্রাফ আঁকবা, ওহমের সূত্র থেকে তার ঢাল বের করো, ঢালটা কিভাবে বের করবা, ঢাল বা স্লোপ আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে y অক্ষের পরিবর্তন বা x অক্ষের পরিবর্তন। y অক্ষে কি আছে খেয়াল করো, i,
এক্সকে কি আছে খেয়াল করো, ভি বা বিভব পার্থক্য। সো আই বাই ভি করলে অ্যাকচুয়ালি আসে জি। প্রশ্ন যদি আসে যে ওহমের সূত্রের ঢাল কি প্রকাশ করে, উত্তর হবে পরিবাহিতা। আবার জি সমান তোমরা জানো 1/r, অর্থাৎ রোধের বিপরীত রাশিকে প্রকাশ করে। এটাও আমরা কিন্তু চাইলে বলতে পারি যে ওহমের সূত্রের ঢাল রোধের বিপরীত রাশি বা পরিবাহিতাকে প্রদর্শন করে। সো যদি সামনের দিকে যাই, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুবক থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সাথে কি বলো, সমানুপাতিক। এটা হচ্ছে ওহমস ল। তোমরা আসলে বুঝতেই পারতেছো। নেক্সট যদি মুভ অন করি আমরা, ওহমের সূত্র লিখতে বলছে, এটা আর কি লিখবো তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আই সমানুপাতিক ভি যখন টেম্পারেচারটা কি থাকবে বলো, কনস্ট্যান্ট থাকবে। গুছাই এক পলক দেখে নিও। তারপরে যদি আমরা যাই, এরপর আছে রোধের হ্রাস বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তিত হয় কেন। আচ্ছা ঠিক আছে, আই সমান আমরা জানি ভি বাই আর। এবার তোমরা আমাকে বলো আর আর আই এর সম্পর্ক কেমন, আই সমানুপাতিক আর, নাকি আই আর এর সাথে ব্যস্তানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক। যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তোমরা আমাকে বলো তো, ইফ রোধ যদি বাড়ে তাহলে আই কি হবে, কমবে। আবার রোধ যদি কমে তাহলে আই কি হবে, বাড়বে। অর্থাৎ রোধের কম বেশি হলে আয়ও কি হয় বলো, কম বেশি হয়। আরেকটা উদাহরণ দিতে পারে এভাবে, যে রোধ মানে কি বলতো, সে ধরো একটা ইলেকট্রন গুলো যাচ্ছিল, এখন যাওয়ার সময় যে বাধাটা পাইতেছে, ওই বাধাটাই কি রোধ। সো বাধা যত বাড়বে, বাধা যত বাড়বে, স্বাভাবিক কথা, তড়িৎ প্রবাহ তত কি হবে বলো, তত বিঘ্নিত হবে, তত কম তড়িৎ প্রবাহ হবে। বেসিক কনসেপ্ট এমনিতেই, তাই না? সো এগুলো সুন্দর করে তোমরা তোমাদের ভাষায় গুছাই লিখো। সো ভাইয়া পুরা লাস্ট স্লাইড চলে আসলো। বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয়ন ভাবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সো স্টিল দেন, আল্লাহ হাফেজ।